আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা একটা গ্রুপে থেকেও বা একটা দলবদ্ধ জায়গা থেকেও তাদের অস্তিত্ব নেই বলেই সবাই ধরে নেয়। তারা একটা গ্রুপের মধ্যে থাকে কিন্তু তাকে কেউ সেখানে তার অস্তিত্ব আছে বা তার কোনো ভ্যালু আছে বলে বা তার কোনো যোগ্যতা আছে বলে কেউ মনে করে না। সে গ্রুপে প্রত্যেকদিন দেখে সবাই সবার মধ্যে কথা বলছে, সবাই সবার মধ্যে হাসি ঠাট্টা করছে, কিন্তু তার সাথে কেউ কথাও বলে না। তার কে কেমন আছে বা কী করছে তা নিয়ে কেউ প্রশ্ন করে না। সে সেই গ্রুপের মধ্যে একটা জড় বস্তুর মতো থাকে, যে সকাল হলে গ্রুপটা খুলে বা সেই গ্রুপে মিশে দেখে যে সবাই সবার মতো চলছে, আবার দিনের শেষে দেখে যে সবাই সবার মতোই চলছে। না তার কেউ খোঁজ নেয়, না তার কেউ অস্তিত্ব আছে কি না জিজ্ঞেস করে। জাস্ট মাঝে মাঝে সে যদি কোনো কারণে দু একটা বাক্য উচ্চারণ করে ফেলে, তাহলে তার সেই উচ্চারিত বাক্যর প্রত্যুত্তরে সামথিং বা কিছু কথা বলে বা সেই গ্রুপে কিছু কথা উত্তর দেওয়া হয়। সমাজে এইসব লোকেদের যে যে কোনো দায়িত্ব আছে বা তাদের দ্বারাও যে কিছু হতে পারে, সেটা কিন্তু সেই গ্রুপ বা সেই দলবদ্ধ মুষ্টিমেয় কিছু মানুষরা মনে করে না। তারা ভাবে যে হচ্ছে যুগের সঙ্গে অচল, এরা আমাদের যে লেভেল বা যে স্ট্যাটাস তার সাথে চলতে পারবে না, মিশতে পারবে না। তা এরকম অবস্থায় তার মধ্যে একটাই ধারণা জন্মায় যে তাকে মনে হয় এই পৃথিবীতে একাই আসতে হয়েছে এবং একাই তাকে চলে যেতে হবে। তার কথা শোনার মতো কোনো লোকও নেই, তার কথা বলার মতো কোনো লোকও নেই। তাকে তার কথার উত্তরে যে একটা জিনিস বললে তারও কোনো লোক নেই। সে সকালবেলা উঠে তার নিত্য প্রয়োজনীয় কাজ করে সবাইকে হাসি মুখে রাখার চেষ্টা করে, কিন্তু দিনের শেষে যখন দেখা যায় যে তার কোনো কিছু প্রয়োজন, তখন তার পাশে কিন্তু আর একটা লোককেও পাওয়া যায় না, বা সেই গ্রুপ বা সেই দলের কোনো সদস্যই এসে কিন্তু তার পাশে দাঁড়ায় না। উদাহরণ হিসেবে যদি বলি, একটা স্কুলে একটা ছাত্র, তার ফ্রেন্ড সার্কেল 10 জন, তাকে ধরে 11 জন, কিন্তু যখন সে সেই 11 জনের মধ্যে বসবাস করে, তখন কিন্তু তার কোনো অস্তিত্ব বা কোনো ভ্যালু থাকে না। সেই 10 জন নিজেদের মতোই নিজেরা হাসছে, খেলছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু ওই 11 নম্বর যে ব্যক্তি বা যে ছাত্র, তার যে কোনো কিছু বলার আছে, কোনো কিছুর চাওয়ার আছে, কোনো কিছু পাওয়ার আছে, সেটা কিন্তু তারা মনেই করে না। তারা স্কুলে এসে তারা নিজেদের মতো সেই 10 জন একদিকে চলে গেল। হ্যাঁ, সেই 10 জনের গ্রুপে সেই 11 নম্বর ব্যক্তিটা আছে, কিন্তু তার যে কোনো অস্তিত্ব আছে বা তার যে কোনো কিছু বলার আছে, সেটা কিন্তু শোনার মতো কেউ নেই। আর এখনকার সমাজে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম লোকের সংখ্যাই বেশি, যে নিজের মনের কথা বলতে আর নিজের মতো করে কিছু করতে, কিন্তু সমাজের সেই মুষ্টিমেয় দলবদ্ধ লোকজন তাকে তার কোনো মর্যাদা বা তার অস্তিত্ব আছে বলে মনেই করে না। আর এই একাকিত্বর যন্ত্রণা যে ভোগ করছে বা ভোগ করেছে, সেটা হাজারটা রোগ দিয়ে কষ্টের থেকেও বেশি কষ্ট। আমাদের শরীরের যে হাড় বা
বন রয়েছে, সেই বনগুলো ভাঙার সময় যত না যন্ত্রণা হয়, তার থেকেও বেশি যন্ত্রণা এই একাকিত্বের। কারণ তোমার মনে হাজার রকমের চিন্তা আছে, হাজার রকমের কথা আছে, কিন্তু তার বলা বা শোনার মতো কোনো লোক নেই। আমাদের পরিবারের লোকজন ভাবে যে একে বাইরে বেরোচ্ছে, ঘুরছে ফিরছে, তার মানে এর অনেক লোক, অনেক বন্ধু, অনেক কিছু আছে। কিন্তু পরিবারের লোকেরা এটা দেখে না যে তার যে বন্ধু বান্ধব যা বা যে সার্কেলে সে মেশে, সেখানে কিন্তু তার কথা বা তার অস্তিত্ব কোনো ভ্যালুই নেই। তাই তাই তাকে যে সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছে বা সে যে সমাজের কোনো অংশই নয়, সেটা সেই পরিবারের লোকজন কোনোদিনও বুঝতেই পারে না। আর এই সমস্ত লোকজনকেই বদনাম করা কিন্তু সবচেয়ে সহজ হয়। সে তার একাকিত্ব কাটাতে যদি কোথাও না কোথাও গিয়ে দাঁড়ায় বা কারোর সাথে কথা বলতে যায়, তখন কিন্তু সেই সো কল্ড সমাজ, যারা আজ পর্যন্ত তার কোনো কাজেই আসেনি, তারা এসে তার পরিবারে একটা আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বা তাকে বদনাম করে দেওয়ার চেষ্টা করে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে বদনামের ভাগী হয়ে একসময় যাও বা চারটে নিজের পরিবারের সাথে কথা বলতে, সেই কথা বলারও সুযোগ সে হারিয়ে ফেলেছে। তাকে এমন একভাবে নজরে দেখে ফেলা হয় যে সে হচ্ছে গিল্ট ফিল করে, বা সে নিজেকে আঘাত দিতে দিতে নিজের প্রায়শ্চিত্ত বা পশ্চাত্তাপ করার জন্য চেষ্টা করে। সে বারবার একটা জিনিস চিন্তা করে যে আমি তো সেদিন সেইখানে না গেলেও পারতাম, কিন্তু কি করা যাবে? আমাদের সমাজ তো আর আমার জন্য বা আমি গেলাম কি গেলাম না সেইটা দেখার জন্য বসে থাকবে না। আমাদের সমাজ হচ্ছে সময়ের গতির মতো এগিয়ে চলবে। যদি আমি যাই, তাহলে সমাজ দেখলো কি দেখলো না সে নিয়ে আমার চিন্তা ভাবনা না করলেও চলবে। আর যদি না যাই, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি আমরা সেই স্থানে, যেখানে থেকে এই গণ্ডগোলের শুরু বা যেখানে গিয়ে আমাদের এই চরিত্রকে কলঙ্কিত করা হয়, সেইখানে যদি যাই, তাহলে কিন্তু যে দেখছে বা যার দ্বারা এই বদনাম রটানো হচ্ছে, সে কিন্তু একবারও বিবেচনা করে দেখে না যে তার এই বদনাম বা এই রটনার পরিমাণ তার জীবনে কতটা এফেক্ট পড়বে, তার পরিবারে কতটা এফেক্ট পড়বে। একজন বিনা দোষে, বিনা কারণে যে দোষী হয়ে রয়েছে, এর মতো ভয়ঙ্কর এবং মারাত্মক অভিশাপ, এটাকে আমি অভিশাপ বলছি, অভিশাপ পৃথিবীতে আর কারোর যেন না হয়। একটা মানুষকে যদি মেরে ফেলতে হয়, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার নামে বা তার চরিত্র নিয়ে বদনাম করে দাও। সে অটোমেটিক সমাজের কাছে মরে যাবে এবং নিজের সামনে বা নিজের কে আয়নায় দেখার মতো তার মুখ থাকবে না। কেননা সে হচ্ছে কলঙ্কিত, সে হচ্ছে চরিত্রহীন। আর এই বিশ্বাসঘাতকতা বা এই যে তুমি একাকিত্ব যন্ত্রণা থেকে মুক্তি পেতে যেখানে গেছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে যে বিশ্বাসঘাতকতা করবে, সেটা হচ্ছে তোমার সেই সবচেয়ে কাছের মানুষ, যাকে তুমি ভরসা করে তোমার মনের মধ্যে থাকা একটা কষ্টকর ব্যাপারকে তুমি বলে খানিকটা হালকা হয়েছিলে। তো পরবর্তীকালে দেখা যাবে যে এই লোকটাই কিন্তু তোমার নামে বা তোমার চরিত্রের মধ্যে কাদা ছিটিয়েছে, এবং নিজে হাজার দোষ করলে সেটা বলবে যে না আমি করিনি, না আমার দ্বারা হয়নি। আর যদি সেই কাজটা সে যদি করে থাকে, তাহলেও কিন্তু সে তোমার ঘাড়েই দোষ দেবে। কারণ হচ্ছে তার সৎ সাহস নেই যে সে সামনাসামনি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে
বা তোমার নামে নিন্দা করবে। অস্তিত্ব বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমরা বলি যে না, এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি। নিজের কেরিয়ারকে বা নিজের সময়কে সঠিক রাখতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু যদি নিজের অস্তিত্ব বা নিজের যে সম্মান বা মান, যেটা তুমি ছোটোবেলা থেকে কামিয়ে এসছো, সেটার যদি তোমার পরিবারের সব কজন বা আত্মীয় স্বজন এরা সবাই যদি জেনে যায়, তাহলে হচ্ছে একদিন তো একদিন তোমার মান সম্মান আর থাকবেই না। মান সম্মান না থাকলে তুমি হাজার কাজ করো, হাজার ভালো কিছুই করো, তোমাকে সেই লোকে ক্যারেক্টারলেস বা চরিত্রহীন বলেই গণ্য করবে। যার ফলে সমাজে তুমি কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না বা মুখ দেখানোর ইচ্ছা জাগবে না। তাই একাকিত্ব কাটাতে বা একাকিত্বে মুক্তি পেতে হয়তো উপায় নেই, হয়তো এমন কাউকে পাওয়া যাবে না যে যাকে তুমি বলে তোমার মনকে রিল্যাক্স বা হালকা করবে। তাই একাকিত্ব যদি কাটাতে হয়, নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে। যদি লিখতে ভালো লাগে লিখে ফেলো, যদি ভিডিও করতে ভালো লাগে ভিডিও করে ফেলো, যদি ঘুরতে ভালো লাগে ঘুরতে চলে যাও। কিন্তু সেই সব লোকেদের নিও না যারা হচ্ছে তোমার পিঠ পিছনে তোমার নামে নিন্দা করছে বা তোমাকে নিয়ে বদনাম করা বা চক্রান্ত করার প্ল্যান করছে। যদিও বা এই চক্রান্ত বা বদনামের প্ল্যানিং আমরা বুঝতে পারি তখনই যখন হচ্ছে সেই লোকটার দ্বারা এটা ঘটে যায়। তার আগে আমরা কিন্তু হাজার বারণ হাজার মানে হাজার বারণ বা হাজার নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু আমরা সেই লোকটার সাথে মিশি। প্রকৃতি, পরিবেশ, ঈশ্বর, ভগবান যাই বলো, সে আমাদের বারবার করে কিন্তু সতর্ক করে যে না, এই কিন্তু তোর জন্য যোগ্য নয় বা তোর মতো লেভেলের নয়। কিন্তু আমরা সেই মানুষটিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমাদের মনের যে বোঝা, সেই বোঝাটাকে হালকা করে দিই। পরবর্তীকালে দেখা যায় যে সে হচ্ছে নিজের যে আমাদের লেভেলে পৌঁছতে পারবে না বা আমাদের মতো হতে পারবে না, সেই জন্য সে হচ্ছে আমাদের চরিত্রকে কলঙ্কিত করে দেয় এবং কলঙ্কিত করার চেষ্টা করে, এবং তাতে কিছু ক্ষেত্রে সফলতা পায় বা কিছু ক্ষেত্রে সফলতা পায় না। তা আমি আবারও বলছি, এইসব দুই মুখ সাপযুক্ত লোকেদের সাথে থেকে সরে থাকা একদমই ভালো। আর একাকিত্বের যন্ত্রণা আমাদের পরিবারে বাবা মা, ভাই বোন, দাদা দিদি এরা কেউ বুঝবে না। এদের তুমি বলেও কোনো দিনও বোঝাতে পারবে না যে তুমি একা ফিল করছো বা তোমার এইখানে যেতে ইচ্ছা করছে, ওইখানে যেতে ইচ্ছা করছে। তারা সবসময় বলবে যে না, তোকে কিছু করতে হবে না, তোর যেতে হবে না। সব কিছুতে না বললো তোমার পরিবার বলে যে আমি আমার ছেলে মেয়ের ভালোর জন্যই এসব করেছি, কিন্তু না, উল্টে দেখা যায় যে ছেলে মেয়ে এতে আরও বিগড়ে যাচ্ছে বা আরও তার মধ্যে ডিপ্রেশন চলে আসছে। আর সে সমাজ থেকে তোমাদের মানে পরিবারের থেকে আস্তে আস্তে সে কিন্তু দূরে সরে যাচ্ছে। আর যখন হচ্ছে একটা মানুষ একটা জিনিস কতদিন সহ্য করতে পারে, যখন এই সহ্যের সীমা অতিক্রম করে যায়, সে যখন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন পরিবারের লোকজন হাহুতাশ করে যে আমি কেন শুনিনি, কেন তাদের বুঝিনি। কিন্তু তুমি তো মানে তোমরা বা তোমাদের পরিবার ওই আমাদের বাইরের চেহারাটাই দেখে যে কালো তো কালো, সাদা তো সাদা, ব্যাস এ হাসছে মানে এর কোনো অসুবিধা নেই, আর এ খাচ্ছে মানে এর কোনো চাহিদা নেই, কিছু নেই, একে আমরা যা বলছি হাতে হ্যাঁ নাতে না মেলাচ্ছি। কিন্তু দেখা যায় যে সে মানে
একাকিত্ব থাকতে থাকতে বা এই আঘাত পেতে পেতে তার এমন অবস্থা যে সে আর কারোর সাথে লড়াই বা কারোকে উত্তর দেওয়ার প্রয়োজন আর মনে করে না। সে জানে যে তার এই কথা কেউ বুঝবেও না, উল্টে ঝামেলা লেগে যাবে, তার নিজের যন্ত্রণা হবে, নিজেকে আবার সেই পুরোনো কথা টেনে তুলতে হবে। তাই জন্য সে হচ্ছে আর কিছু বলেও না, সে হচ্ছে একসঙ্গে গুমড়ে গুমড়ে মরতে থাকে, এবং যখন মনে হয় যে না তার কাছে আর কোনো পথ নেই, সে তখন চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। পৃথিবীতে মানুষের কাছে আসে নিজের স্বার্থের জন্য। এটা আমায় ব্যক্তিগতভাবে প্রমাণিত আমার জন্য, যে আমার সাথে যত লোক মিশেছে সবাই নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই মিশেছে। আমার স্বার্থ যদি ফুরিয়ে গেছে, আমাকে এমনভাবে লাথি মেরেছে যে ওই বললাম যে আমার পরিবারের কাছে আমার কোনো মান সম্মান বা আমার যে অস্তিত্ব আছে তার কোনো ভ্যালুই নেই। আমাকে একটা রক্ত মাংসের মানুষ ভাবে যে ওদের এই পরিবারে রয়েছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, ব্যাস এইটুকুই। তাই যারা এই একাকিত্ব বা লোনলিনেস সে সমস্যায় ভুগছে, তাদের আমি একটাই কথা বলতে পারি যে এমন একটা মানুষ খুঁজে যেও সেম তোমার এই সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে, বা মানুষ খোঁজার কোনো দরকারই নেই। নিজেকে নিজের মতো করে ভালোবাসো। নিজেকে ভালোবাসলে পৃথিবীর সমস্ত কিছুকে ভালোবাসা যাবে। আর যদি মন খারাপ বা মনে হয় যে আর জীবনে কোনো আশা নেই, অস্তিত্ব নেই, তখন আমার মতে একটা কোনো বৃদ্ধাশ্রম বা কোনো অনাথ আশ্রমে গিয়ে 4টে ঘন্টা বা একটা দিন পুরো 24 ঘন্টা কাটিয়ে আসা। তাহলেই দেখবে যে পৃথিবীতে তোমার মূল্য কত। হয়তো তোমার সেই মূল্য দান বা প্রতিদান পরিবারে কেউ দিতে পারছে না, বা পরিবার দিতে চেষ্টা করছে না, কিন্তু তোমার এই মূল্য ওই সেই অনাথ আশ্রম বা শিশু বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু দেবে। তাদের মুখে একটা দানা যদি তুমি তুলে দাও, তাহলে কিন্তু তারা যে আশীর্বাদ করবে বা সেই আশীর্বাদ যখন দেবে তার কিন্তু মূল্য কোটি টাকা কামানোর থেকেও বেশি। একটা সহজ সরল মনে তুমি যখন কাউকে কিছু দান করবে, সে যখন তোমাকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদের মূল্য কিন্তু পৃথিবীতে সমস্ত ধন সম্পত্তির থেকেও অনেক গুণ মূল্যবান। আর মানুষ চিনতে শিখতে হবে। মানুষ বিশ্বাসঘাতকতা নিজের কাছের মানুষই সবসময় করে থাকে, এটা একদম 100% প্রমাণিত। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যেটা উদাহরণ হিসেবে বলি যে ঘরের শত্রু বিভীষণ। অতএব এটার থেকে তোমাকে সাবধান হতে হবে। যখন দেখবে যে সে তোমাকে অত্যাধিক গুরুত্ব দিচ্ছে, অত্যাধিক তোমার কাছে আসার চেষ্টা করছে, তখন তোমাকে ওই পজিশনেই স্টপ হয়ে যেতে হবে। জানতে হবে যে এই যখন কাছে আসছি, এইকে যখন আমি আমার সব কথা বা দুর্বলতা নিয়ে যখন বলে ফেলবো, এ আমাকে একদিন ছোবল মারবেই। তাই এই সমস্ত দুমুখো সাপদের থেকে দূরে সরে থাকা একদমই ভালো। আমি বলবো না যে মানুষ হিসাবে কারোর সাথে মেশা খারাপ। মানুষ হিসেবে ছোটো থেকে বয়স্ক লোক বা ছোটো থেকে বুড়ো যারা আছে, তাদের প্রত্যেককেই সম্মান দিয়ে কথা বলতে হবে। আর এখানেও নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে সেই যারা তোমারকে নিয়ে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিল বা তোমার চরিত্রে কাদা লাগাতে গেছিল, তাদের মুখ একদম বন্ধ হয়ে যেতে হবে, করে দিতে হবে। আর যদি তোমার বদনাম হয়ে গিয়ে তোমাকে মেন্টালিভাবে ডিসএবল বা তোমার মনের শান্তি যদি নষ্ট হয়ে থাকে, তাহলে
তুমি সব কিছু ছেড়ে তোমার নিজের কাজের দিকে মন দাও, আর এইটা হচ্ছে তোমার প্রকৃতির উপর ছেড়ে দাও। যদি তুমি তোমার জায়গায় ঠিক থাকো, তাহলে প্রকৃতি সেই মানুষটা যে তোমার সাথে অন্যায় অবিচার করেছে তাকে একদিন তার যোগ্য শাস্তি দেবে। আর যদি ভুল থাকো, তাহলে প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে নাও। আশা করছি তখন প্রকৃতি তোমাকে একটা ভালো সঙ্গী বা ভালো একজন মানুষ দেবে, যার কথা তুমি শুনতে পারবে এবং যাকে তুমি তোমার মনের কথা শোনাতে পারবে। মানুষ বড় বিচিত্র জীব। মানুষ বড় বিচিত্র জীব। তাকে ছোটবেলা থেকে শেখাতে হয় যে মানুষ হতে হলে কী কী করতে হয়। মানুষ বড় বিচিত্র জীব, তাকে ছোটবেলা থেকে শেখাতে হয় মানুষ হতে গেলে কী কী করতে হয়। যখন সে শিখে যায় যে মানুষ হলে কী কী করতে হয়, তখন সে সবার আগে তার যে কাছের যে বন্ধু তাকেই হচ্ছে ছোবল মেরে দেয়। আর সেই ছোবল মারার পরেও সে এমন ভাব করে যে সে যেন গাছের পাতাও উল্টাতে যায় না। আমার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে। আমি তাই জন্য আমার পরিবারের কাছে বদনাম এবং কলঙ্ক মাথায় নিয়ে বসে রয়েছি। হয়তো এটা আমি কোনোদিনও কাটাতে পারবো না বা কাটানো যাবে না। আমি তাই জন্য আমার নিজের কাজে 100% ফোকাস করে দিয়েছি। আর একদিন যখন নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারবো, সেদিন আমি সেই যে আমার এরকম সর্বনাশ করে দিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে সে কেন আমার জীবনটাকে এরকম ধ্বংস করে দিল, কী জন্য। তার তো আমি কোনো ক্ষতি করিনি। সে যা চেয়েছে, যা চাইছে, সব কিছুই আমি দিয়ে দিয়েছি। তাহলে সে কেন আমার সাথে এরকম করলো? যাই হোক, আবারও বলছি, একাকিত্ব বা দলহীন বা সঙ্গীহীন হয়ে যদি থাকো, তাহলে মাথার মধ্যে কোনো বাজে চিন্তা না করে নিজেকে এমন কাজের মধ্যে ডুবিয়ে দাও যে তোমার সাকসেস যেন 2-3 বছরের মধ্যেই চলে আসে। তুমি যখন সাকসেস হয়ে উপরে উঠে যাবে, তোমার নিচে যখন সেই লোকটা দাঁড়িয়ে থাকবে, তখন তাকে একটাবার পিঠ চাপড়ে বা তাকে জড়িয়ে ধরে একটাবার বলবে যে থ্যাংক ইউ। কেননা তখন যদি জিজ্ঞেস করে যে কী কারণে, তখন বললো যে তোমার জন্যই আমি মানুষ শিখতে পেরেছি, আর তোমার জন্যই আমি এই সফলতার শিখরে পৌঁছতে পেরেছি। তখন দেখবে যে তার গর্বে বুক ফুলে যাচ্ছে, কিন্তু তারপরে তাকে তার এই বিষাক্ত পানা বা এই ছোবল মারা গল্প তাকে শোনাতে হবে, বা তাকে জিজ্ঞেস করতে হবে যে সে সেই সময় কেন এইটা করেছিল, কোন স্বার্থে। যদি উত্তর যদি সঠিক হয়, তাহলে তুমি তোমার মনকে বোঝাতে পারবে। আর উত্তর যদি তোমার মনের মতো না হয়, তাহলে জেনে নেবে যে সে আজ তুমি যখন সফল হয়েছ এটাও চাইতো না, আর তুমি যখন তোমার কাছে কিছুই ছিল না তখনও তোমাকে যেরকম ভাবতো, আর সফল হওয়ার পরে তার থেকেও খারাপ ভাবে। অতএব তারপর দিন থেকে এই সমস্ত লোকেদের থেকে দূরে সরে যাওয়া একদম আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ। একাকিত্ব একটা মানুষকে আরও শক্ত হতে শেখায়। একাকিত্ব মানুষকে যেমন ডিপ্রেশনে ফেলে দেয়, একাকিত্ব মানুষকে তার জীবনের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেয়, যখন সে নিজের সাথে কথা বলে নিজের যে স্কিল বা নিজের যে দক্ষতা সেগুলোকে প্রকাশ করতে পারে। তাই আমি বলবো যে একাকিত্ব অভিশাপ না, একাকিত্ব একটা বরদান। আর মানুষে চেনা যায়, নিজের পরিবারকে চেনা যায়, নিজের বন্ধুবান্ধবকে চেনা যায়, নিজের সেই সো কল্ড গ্রুপ বা দলটাকেও চেনা যায়।
আর হচ্ছে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা যায়। আজ এই পর্যন্তই থাকলো। আবার কালকে একটা অন্য টপিকস নিয়ে, অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব।